আচ্ছা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর পরিবেশ দূষণের চ্যাপ্টারটা ধরছি। দূষণ প্রথমেই হচ্ছে দূষণ কাকে বলে। এখানে সংজ্ঞা যেমনই যা থাক না কেন, মূল যে পয়েন্টটা তোমাকে বজায় রাখতে হবে যে এর ফলে এমনই একটা পরিবর্তন পরিবেশে যার ফলে কোনো জীবের ক্ষতি হবে অথবা ন্যূনতম অসুবিধার সৃষ্টি হবে। যদি ন্যূনতম কোনো অসুবিধাও সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা দূষণ বলবো। ঠিক আছে, এবার পরিবেশ দূষণের উৎস। এই পরিবেশ দূষণের উৎস দেখো এই চার্টের মাধ্যমে দেখো, যেমন জৈব পদার্থের পচন, মহাজাগতিক বস্তু, দাবানল, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, চিরাচরিত সম্পদের বিনাশ, অরণ্য নিধন, এরকম পরিবেশের ছত্রাক, শৈবাল ইত্যাদি, উদ্ভিদের বেশি উচ্চ শব্দের ব্যবহার, শক্তি উৎপাদন, এগুলো নানা রকম ব্যাপারে এই তোমার পরিবেশ দূষণের উৎসটা থাকতে পারে। এবার দূষক কাকে বলে? দূষক হচ্ছে যে বস্তু বা যে শক্তি দূষণ সৃষ্টি করে তাকে দূষক বলে। এবার দূষকের শ্রেণীবিভাগ যদি আমরা ধরি তাহলে ভঙ্গুরতার ভিত্তিতে, মানে দূষক পদার্থটা কতক্ষণ পরিবেশে থাকতে পারবে না পরিবেশের সঙ্গে মিশে যাবে বা মিশবে না, এই ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব ভঙ্গুর, যেমন আবর্জনা, পচা জিনিস, এইগুলো যে ধরো আমাদের মাছের আঁশ টাঁশ, ফলের খোসা, এগুলো যদি তুমি, এমনকি কাগজও পর্যন্ত, এগুলো যদি তুমি মৃত্তিকায় ফেলে দাও তাহলে কি হবে, কিছুদিন বাদে এরা মিশে যাবে। এটাকে বলে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল। এই শব্দটা খুবই শুনেছ। আর জৈব অভঙ্গুর মানে ডিডিটি জাতীয় কেমিক্যালস সেগুলো কিন্তু কি হয়, কোনোভাবেই কালের নিয়মে কোনোভাবেই কিন্তু সে মৃত্তিকার সঙ্গে মিশে যায় না, মৃত্তিকা বা পরিবেশের সঙ্গে মিশে যায় না। এটা হচ্ছে ভঙ্গুরতার ভিত্তিতে দূষকের শ্রেণীবিভাগ। অবস্থার ভিত্তিতে মানে কঠিন, তরল, গ্যাসীয়, মানে যদি কোনো কঠিন পদার্থ হিসেবে দূষকটা থাকে এবং মাত্রাতিরিক্ত পরিমাণে হলে পরে সেটা জটিলতা সৃষ্টি করতে পারে, তাকে বলি কঠিন দূষক পদার্থ। তরল হলে তরল, গ্যাসীয় হলে গ্যাসীয়। মোটামুটি দু একটা উদাহরণ দেওয়া আছে, বইয়ে সবই পাবে। কঠিন পদার্থ হচ্ছে লোহা, সীসা ইত্যাদি। তরল হচ্ছে ক্লোরাইড, সালফাইড, যে কোনো কীটনাশক, পতঙ্গনাশক, এইগুলো। আর গ্যাসীয় হচ্ছে CO2, CO, H2S, এগুলো হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, এবারে উপস্থিতির ভিত্তিতে মানে দু রকমভাবে হয়, যে কীরকম কী হিসেবে উপস্থিত আছে দূষকটা। প্রথমে হচ্ছে মাত্রাগত মানে হচ্ছে যদি সাধারণভাবে পরিবেশেই উপস্থিত থাকে, এমনিতে নর্মালি পরিবেশে যখন উপস্থিত আছে তখন কিন্তু দূষণ সৃষ্টি করছে না, কিন্তু যদি কোনো কারণে তার পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন দূষণ ঘটায়, তখন সেটাকে বলছি আমরা মাত্রাগত দূষক পদার্থ। যেমন CO2, NO2 বা নাইট্রোজেনের যে কোনো অক্সাইড। এরা গুণগত ব্যাপারটা কি? গুণগত ব্যাপারটা হচ্ছে যে পরিবেশেই সাধারণভাবে থাকবে না, কিন্তু যদি উপস্থিত হয়ে পড়ে কোনোভাবে পরিবেশে তাহলে কিন্তু সে বিঘ্ন ঘটাবে। সেগুলো হচ্ছে গুণগত দূষক। যেমন ডিডিটি, ইনসেকটিসাইড, পতঙ্গনাশক মানে ইনসেকটিসাইড, আর ধরো বিভিন্ন জীবনাশক, এগুলো। রাসায়নিক উপাদানের ভিত্তিতে কি বলছে, জৈব এবং অজৈব। যদি জীব বা জৈব যৌগ দ্বারা দূষণ সৃষ্টি হয়, দূষক পদার্থটা জীব থেকে বা জৈব যৌগ থেকে উৎপন্ন হয়, তাহলে তাকে বলছি জৈব দূষক। আর অজৈব দূষক হচ্ছে কোনো অজৈব মৌলের সঙ্গে সম্পর্কিত কোনো একটা অজৈব উপাদান, সেটা যদি দূষণ সৃষ্টি করে তাহলে তাকে বলছি আমরা অজৈব দূষক। যেমন H2S, SO2, এগুলো। আচ্ছা, এরপরে চলে এসো, এছাড়াও কিন্তু শব্দ এবং তেজস্ক্রিয় পদার্থ এগুলোও দূষণ ঘটাতে পারে। এবার দূষণ আমরা জানি অনেক রকমের হয়। এবার বায়ু দূষণের মধ্যে আমরা চলে আসছি। বায়ু দূষক পদার্থ কী রকম হতে পারে? একটা হচ্ছে সৃষ্টি অনুযায়ী দু রকম হতে পারে, এগুলো শুনেছো কিন্তু হয়তো সংজ্ঞাটা জানো না। প্রাথমিক মানে প্রাকৃতিক কোনো কারণে বা মানুষের কাজের ফলে যে উৎসগুলো তৈরি হয় সেখান থেকে যদি সরাসরি এরা তৈরি হয় তখন সেই দূষকগুলোকে বলছি আমরা প্রাথমিক বায়ু দূষক। যেমন CO2, SO2, এরোসল, এগুলো। গৌণ বায়ু দূষক কি? অনেকগুলো প্রাকৃতিক বায়ু দূষক ধরো নিজেদের মধ্যে রিয়াকশান করলো, নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া ঘটালো, তখন এক ধরনের জটিলতর এবং অধিক ক্ষতিকর এক ধরনের দূষক পদার্থ সৃষ্টি হয়, সেটাকে বলছি আমরা গৌণ বায়ু দূষক। যেমন H2SO4, ধোঁয়াশা, প্যান সম্বন্ধে জানো, CFC, এগুলো। সাধারণভাবে আলোক রাসায়নিক যে বিক্রিয়াগুলো থাকে তার প্রভাবের ওপরে বিশেষভাবে থাকে। ঠিক আছে, প্রাথমিকগুলো কিন্তু সহজেই তৈরি হয়, ওরা অনেক সরল প্রকৃতিতে, আর গৌণ বায়ু দূষক কিন্তু অনেক জটিল। এবারে বলছে বায়ু দূষক উৎপত্তি অনুযায়ী কী প্রকার হতে পারে। প্রাকৃতিক হতে পারে, যদি প্রকৃতিতে এমনি আপনা থেকেই তৈরি হয়,
যেমন SPF, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ধোঁয়া, ছাই, এগুলো। মনুষ্য সৃষ্ট কীরকম? পারমাণবিক গবেষণাগারে যদি কোনো বর্জ্য পদার্থ হয়, তেজস্ক্রিয় কোনো বর্জ্য পদার্থ হয়, সেগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট। এবারে চলে এসো, যে সম্পর্কিত বস্তুটা থাকবে, হ্যাঁ, মানে যে বস্তুর থেকে উৎপন্ন হবে সেই সম্পর্কিত বস্তুর কীরকম প্রকৃতি, তাই অনুযায়ী দুরকম, একটা হচ্ছে গ্যাসীয় আর একটা হচ্ছে কণা জাতীয়। গ্যাসীয় যে দূষকগুলো সেগুলো যে কোনো দহন থেকে উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের গ্যাস এটা হতে পারে, NO2, CO2, SO2, CFC, এরকম আরও বিভিন্ন ধরনের গ্যাস যেগুলো দহন থেকে উৎপন্ন হয় সেটা। কণা জাতীয় বলছে বিভিন্ন রকম হতে পারে। কোনো একটা খনিকে তুমি খনন করলে তখন কোনো গুঁড়ো উড়ে এলো, পাহাড়ে কোনো বিস্ফোরণ ঘটালে তখন কোনো গুঁড়ো ছিটকে গেল, বাষ্পের ঘনীভবনের ফলে হতে পারে, ঠিক আছে, কুয়াশা, যেমন কুয়াশা, সেটা কিন্তু বর্তমান যুগে তো কুয়াশা ভীষণভাবে দূষক। কার্বনের থেকে উৎপন্ন কোনো ধোঁয়া হতে পারে, যান্ত্রিক কাঁচ থেকে উৎপন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা হতে পারে, মানে সে তুলোর টুকরো থেকে আরম্ভ করে কয়লার টুকরো সবই, এগুলো তোমরা জানো, সেই বিসিনোসিস হয়, অ্যানথ্রাকোসিস হয়। আচ্ছা, এবারে কয়েকটা বায়ু দূষকের উৎস এবং ফলাফল আমাদের পড়তে হবে। একটু ধরো বলে দিচ্ছি আমি এগুলো। যেমন ধরো সালফার, সালফার থেকে উৎপন্ন হচ্ছে SO2। SO2 থেকে, SO2 কী থেকে উৎস হতে পারে? SO2 উৎস হতে পারে আগ্নেয়গিরি, তার থেকে অগ্নুৎপাত হতে পারে, জীবাশ্ম জ্বালানির দহন হতে পারে, যেমন কাঠ, কয়লা, তেল ইত্যাদির দহন হতে পারে, বা ধাতু নিষ্কাশন যেখানে হয় সেই শিল্পে উৎপন্ন হতে পারে, আর তাপবিদ্যুৎ শিল্পে উৎপন্ন হতে পারে কে? SO2। ঠিক আছে, এর কাজ কি? SO2 হচ্ছে তোমার ওর যে অক্সাইডগুলো বিভিন্ন শ্বাসকষ্ট সৃষ্টি করে, ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে, বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে অম্লবৃষ্টির সৃষ্টি করে, মানে SO2 থেকে আস্তে আস্তে অক্সিজেন যুক্ত হয়ে H2O যুক্ত হয়ে H2SO4 হয়, সেইভাবে অম্লবৃষ্টি মানে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এই গ্যাস ধোঁয়া এবং কুয়াশার সাথে মিশে যে ধোঁয়াশা সৃষ্টি হয় সেটা কিন্তু একটা আমাদের দম বন্ধকর অবস্থা তৈরি করতে পারে। এছাড়া উদ্ভিদের অন্তঃশিরা ক্লোরোসিস, মানে পাতার মধ্যে যে শিরাগুলো আছে সেই শিরার মাঝে মাঝে ক্লোরোসিস মানে হলুদ হয়ে যেতে পারে। এটা গেল সালফারের বিভিন্ন অক্সাইড। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এটাকে NOx লেখা আছে দেখবে বিভিন্ন জায়গায়, এটা N2O, NO2, এগুলো বিভিন্ন রকম হতে পারে। এটা জানো, কৃষিক্ষেত্রে বায়ুর থেকে যে ক্ষেত্রতে ভূমিতে যে নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারগুলো প্রয়োগ করা হয় সেগুলোর থেকে তৈরি হতে পারে। পেট্রোলিয়াম জাতীয় পদার্থের দহনের ফলে হতে পারে। অনেক দিন ধরে এই নাইট্রোজেন অক্সাইড জাতীয় গ্যাস যদি ফুসফুসে প্রবেশ করে তাহলে ফুসফুসে এক ধরনের রোগ সৃষ্টি হয়, প্রদাহ বা ইনফ্লামেশন, ফুলে যায় ফুসফুসের ভেতরটা। এছাড়া এদের প্রভাবে চোখ ও নাক জ্বালা করে, যদি বেশি ঘনত্ব হয়ে যায় মৃত্যু ঘটতে পারে। অক্সিজেনের বহন ক্ষমতা কমে যায় রক্তের দ্বারা। আর এই গ্যাসের প্রভাবে উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ব্যাহত হয়, অবভিয়াসলি পাতা বিবর্ণ হয়ে যাবে। এছাড়া এরাও কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। আচ্ছা, এবার নেক্সট আসছে কার্বনের অক্সাইড। তুমি জানো CO বেশি খারাপ, CO2 তারপরে। এটা হচ্ছে বিভিন্ন কাঠ, কয়লা, খনিজ তেল থেকে উৎপন্ন হয়। যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে CO হয়, আর যদি সম্পূর্ণ দহন হয় CO2 হয়। এছাড়া যানবাহনের ধোঁয়া, কলকারখানা থেকে হতে পারে। এটা জানো, এই গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পেলে গ্লোবাল ওয়ার্মিং প্রচণ্ড বেড়ে যায়। হ্যাঁ, এই CO, আর যদি COর ঘনত্ব বেড়ে যায় কোনোভাবে তাহলে O2 পরিবহন ক্ষমতা কমতে কমতে একদম নীল হয়ে যেতে পারে, শ্বাসকার্যের ব্যাঘাত হয়ে মৃত্যু পর্যন্ত করতে পারে। সেটা তোমরা জানো যে শীতকালে যদি কাঠ, কয়লার দহন করা হয় বদ্ধ ঘরে তাহলে লোক মারাও যেতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে পাতা কুঞ্চিত হয়ে যায় আর উদ্ভিদগুলো বার্ধক্য প্রাপ্তি হয়। এবারে আসছে হাইড্রোকার্বন, মানে HC, অ্যাসিটিলিন, ফ্যাসিটিলিন সবই। এরা হচ্ছে জৈব পদার্থের পচন থেকে সৃষ্টি হয়। গবাদি পশুর মলমূত্র, বায়ুতে যে বায়ুর যদি কম পরিমাণে থাকে তাহলে মলমূত্রের পচন এসব থেকে হতে পারে। অটোমোবাইল শিল্প, অগ্নুৎপাত থেকে হতে পারে। এরা সূর্যালোকের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে এক ধরনের বিক্রিয়া করে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে। ধোঁয়াশা মানেই খারাপ। হাইড্রোকার্বনগুলো কিন্তু অনেক সময় কার্সিনোজেন, মানে ক্যান্সার সৃষ্টি করতে পারে, বিশেষ করে লিউকেমিয়া। এছাড়া মিথেন বিশ্ব উন্নয়নের জন্য, হাইড্রোকার্বন হচ্ছে মিথেন বিশ্ব উষ্ণায়নের জন্য বিশেষভাবে দায়ী একটা হাইড্রোকার্বন, খুব বাজে গন্ধগুলো হয়। এবার হচ্ছে অলড্রিন বা কার্বনিল ক্লোরাইড, এটা তো অতটাও ইম্পর্টেন্ট না, এটা রাসায়নিক এবং রঞ্জক শিল্প থেকে পাওয়া যায়, শ্বাসকষ্ট, কাশি এগুলো হয়। আচ্ছা, এবারে আসছে প্যান, এ তো খুব ইম্পর্টেন্ট জানো, গৌণ বায়ুদূষক। সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোকার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন এরা দেখো কিভাবে রিয়াকশান করছে। হাইড্রোকার্বন প্লাস NO2 প্লাস O2 প্লাস সূর্যালোক তৈরি করছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, মানে প্যান।
আর এগুলো ভীষণই বিষাক্ত, চোখ শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করে, ত্বকের ক্যান্সার করতে পারে, কার্সিনোজেন এক ধরনের। এছাড়া এমফাইসিমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস এ সমস্ত ফুসফুসের যে রোগ সেগুলো সৃষ্টি করতে পারে। এবার ক্লোরোফ্লুরোকার্বন, এটা জানো সিএফসি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার প্রভৃতি থেকে হয়। বর্তমানে কিন্তু এটার ব্যবহার অনেক কমিয়ে ফেলা হয়েছে। এরা ওজোন স্তরের ক্ষতি করে, ফলে অতিবেগুনি রশ্মি সহজেই পৃথিবীতে এসে যায়, ফলে তো ক্যান্সার হয় জানো। অ্যাসবেস্টাস কণা, এটা খনি অ্যাসবেস্টাস শিল্প থেকে হয়, ফুসফুসে অ্যাসবেস্টাসিস রোগ সৃষ্টি হয়। এছাড়া হচ্ছে পরাগরেণু, এরা ফুল থেকে তৈরি হয়। পার্থেনিয়ামের পরাগরেণু ভীষণ খারাপ, অ্যালার্জি সৃষ্টি করে, এমনকি লাং ক্যান্সার পর্যন্ত করতে পারে। এখানে কিন্তু কয়েকটা মাত্র দেওয়া হয়েছে, এছাড়াও আরও হবে। যেমন এরোসোল, বিশেষ করে পড়বে এরোসোল কাকে বলে, এসপিএম, হ্যাঁ, ধোঁয়াশা ভালো করে পড়বে। অম্লবৃষ্টি, আমি অম্লবৃষ্টিটা একটু ডিটেল বলে দিচ্ছি। অম্লবৃষ্টি তো অম্লসহ যদি বৃষ্টিপাত হয় সেটাকে বলে, অম্ল পড়লেই কিন্তু তাকে অম্লবৃষ্টি বলা হতে পারে। বৃষ্টির জলের সঙ্গে পড়লে অম্লবৃষ্টি বলা হয়, কিন্তু অনেক সময় অম্ল বায়ুর সঙ্গে মিশেও কিন্তু অম্লবৃষ্টির ধরনের প্রভাব ঘটাতে পারে। দেখো কারণ, দেখো প্রথমটা SO2-র সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে H2SO4 করছে। দ্বিতীয়টা NO দিয়েছি আমি, NO হতে পারে, N2O হতে পারে, NO2O হতে পারে। এরা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জলের সঙ্গে যুক্ত হয়ে HNO3 করছে। তো এই দুটো জিনিস যখন তোমার নেমে আসছে বৃষ্টির জলের সঙ্গে বা বায়ুর সঙ্গে, তখন এরা অম্লবৃষ্টি ঘটাচ্ছে। অম্ল অধক্ষেপণের প্রকারভেদ কি এই মাত্র বলছিলাম, সিক্ত যদি বৃষ্টির জলের সঙ্গে নামে, শুষ্ক হচ্ছে যদি বায়ুবাহিত হয়, এবং বায়ুবাহিত হয়ে সেই বায়ু প্রবাহটাও যদি উদ্ভিদকে ধাক্কা দেয়, তাহলে তার প্রভাবটাকে আমরা বলছি শুষ্ক প্রভাব। এবার প্রভাবটা কি, প্রথম হচ্ছে লেক কিলার এফেক্ট। ইউরোপ এবং আমেরিকায় খুব দেখতে পাওয়া যায়, মানে বিভিন্ন হ্রদ এবং জলাশয়ে যখন এই অম্লবৃষ্টি হচ্ছে, তখন অম্ল জিনিসটা ওতে অ্যাড হচ্ছে, হয়ে কিন্তু অনেক রকম জীবজন্তু সব মারা যাবে এবং বাস্তুতন্ত্রটা জলাশয়ে নষ্ট হয়ে যাবে। লেক মানে বুঝতে পারছো, হ্রদ, কিলার মানে ঘাতক, ঠিক আছে। তারপর হচ্ছে স্থলভাগে গাছপালা, কৃষিজ ফসল এগুলো নষ্ট হবে, মাটির অম্লত্ব বেড়ে যাবে, ফলে উর্বরতা কমে যাবে, মাটির বিভিন্ন প্রাণী অণুজীবের মৃত্যু ঘটতে পারে, রাসায়নিক লবণ সৃষ্টি করতে পারে মাটিতে ঢুকে, বুঝতে পারছো। ধরো ক্যালসিয়াম আছে প্লাস H2SO4, তাহলে কী হবে, CaSO4, হ্যাঁ, CaSO4, সেই লবণটা কিন্তু পানীয় জলের মধ্যে মিশ্রিত হয়ে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। এছাড়া মার্বেলে তো তোমরা চিরকাল জানো, মার্বেলে যে স্টোন ক্যান্সার, মানে মার্বেলটা ক্ষয়ে যায়, সেটা কিন্তু অম্লবৃষ্টির ফলেই হয়। কি ঘটনাটা ঘটে দেখো, CaCO3 মার্বেল, চুনা পাথর, এর সঙ্গে H2SO4 যুক্ত হলো, তৈরি করলো CaSO4 লবণ। এই লবণটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর H2O, CO2, H2O বাষ্প হয়ে বেরিয়ে যাবে, CO2ও বেরিয়ে যাবে, কিন্তু CaSO4 যেটা, সেটা তোমার খড়খড়ে হয়ে জায়গাটাকে ধুলোবালি করে ঘষিয়ে দেবে। এবার হচ্ছে বায়ুপ্রবাহের প্রভাব। এটা একটা তাৎক্ষণিক মানব স্বাস্থ্যের উপর প্রভাব হতে পারে, দীর্ঘস্থায়ী মানব স্বাস্থ্যের উপর প্রভাব, এছাড়াও বিভিন্ন রকম প্রভাব হতে পারে। তাৎক্ষণিক মানব স্বাস্থ্যের উপর প্রভাব কি হতে পারে, সঙ্গে সঙ্গে একটা শ্বাসকষ্ট, কাশি, হ্যাঁ, দম বন্ধকর অবস্থা, হাঁচি, এগুলো হতে পারে। দীর্ঘস্থায়ী প্রচুর হতে পারে, ব্রঙ্কাইটিস মানে লাংসের প্রবলেম, এমফাইসিমাও তাই। ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসের একটা ইনফেকশান থেকে হয়, ইনফেকশানটা হতে পারে। এমফাইসিমা কিন্তু ইনফেকশান নয়, ফুসফুসের ব্রঙ্কাসের যে ডায়ামিটার, হ্যাঁ, তা ব্যাসার্ধ এগুলো ছোট হয়ে যায়। অ্যাসবেস্টোসিস একটু আগে বলেছি। সিলিকোসিস মানে সিলিকা, অভ্রের টুকরো যদি লাংসে চলে আসে তাহলে সিলিকোসিস হয়। বিসিনোসিস মানে তন্তুর টুকরো, সুতোর টুকরো, উলের টুকরো, এগুলো যদি যুক্ত হয়। লোহা কারখানায় সিডারোসিস হতে পারে, লোহা কারখানায় অ্যানথ্রাকোসিসও হতে পারে, যেটা ব্ল্যাক লাং তৈরি করে। এছাড়া ক্যান্সার, অ্যানিমিয়া, ব্ল্যাক লাং ডিজিজ যেটা বললাম, অ্যাজমা, যক্ষা, এরকম নানা রকম হতে পারে। হুপিং কাশি, হাম, এমনকি জল বসন্ত মানে চিকেন পক্স যেটাকে বলে, এগুলো সবই হতে পারে। এগুলো দীর্ঘস্থায়ী প্রভাব। প্রাণীদের ওপর প্রভাব এরকম বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে, পেশাগত রোগগুলো হবে না। বংশবিস্তারে কিন্তু প্রাণীদের বাধা সৃষ্টি হয়, জনন কাজে বাধা পড়ে বলে বংশবিস্তারে বাধা সৃষ্টি হয়। মাছের জননে ব্যাপক আকারে বাধা পড়ে। আর ডিটিসি জাতীয় যদি দূষক হয়, তাহলে জৈব বিবর্ধন, মনে আছে তোমাদের, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ডিডিটি বাড়তে থাকে, সেটাকে বলে জৈব বিবর্ধন। এইভাবেই যদি সেটাকে পাখি গ্রহণ করে, তাহলে পাখির ডিমের খোলক পাতলা হয়ে গিয়ে ভেঙে যায়, পাখি তাহলে আর তৈরি হলো না। এইভাবে ডোডো পাখি কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। তোমরা জানো শকুনেরও এইভাবে কিন্তু অবলুপ্তি ঘটছে। উদ্ভিদের ওপর প্রভাব কী হতে পারে, পত্ররন্ধ্রের মাধ্যমে এরা প্রবেশ করে সমস্ত বিষাক্ত দূষকগুলো, করে শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া যেমন শ্বসন, সালোক সংশ্লেষ, এগুলোকে পরিবহন, এগুলোতে বাধা দেয়। SO2-র জন্য নেক্রোসিস মানে পচন ধরে যেতে পারে। H2S-এর জন্য ক্ষত হতে পারে, সৃষ্টি হতে পারে, বৃদ্ধি ব্যাহত হতে পারে, পাতা খসে পড়ে যায়। O3 মানে ওজনের জন্য সবুজ বর্ণ পাতার ফ্যাকাশে হতে থাকে, পাতায় কালো কালো ছোপ ছোপ দেখা যায়।
NO2, NO, N2O মানে NOx যাকে বলছি আমরা, নাইট্রোজেন অক্সাইড, তার জন্য ক্লোরোসিস হতে পারে, ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, সার্বিক বৃদ্ধি ব্যাহত হয়ে যেতে পারে, শস্য উৎপাদন হ্রাস পেতে পারে। জড়বস্তুর ওপর প্রভাব, স্টোন ক্যান্সার, সৌধ বা মূল্যবান যে সমস্ত তৈলচিত্র বিবর্ণ হয়ে যেতে পারে, প্লাস্টিক, চামড়ার ব্যাগ ক্ষয় হয়ে যেতে পারে, চামড়ার কোনো জিনিস। O3 এর জন্য মানে ওজনের জন্য রবার সামগ্রীরও কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, নিয়ন্ত্রণ আমরা কি করব, এটা একটু টিপিক্যাল, কিন্তু কেন নিয়ন্ত্রণটা পড়াচ্ছি, কতগুলো মেশিন তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে বিশুদ্ধ জ্বালানির ব্যবহার করা উচিত, অপ্রচলিত শক্তি মানে জল, তোমার এই যে লাইটেনিং যেটা হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ যেটা হয় সেগুলোর ব্যবহার করা, বনসৃজন করা, কীটনাশকের ব্যবহার হ্রাস করে দেওয়া, ব্যক্তিগত সুরক্ষা মানে তুমি নিজে কি করে রক্ষা পাবে, যে মাস্ক ফাস্ক ইত্যাদি ব্যবহার করা, কীটনাশকের ব্যবহার হ্রাস করা। এবারে হচ্ছে আইন প্রণয়ন করা এবং তাকে প্রয়োগ করা ঠিকমতো, আইন যদি কেউ না মানে তাকে সেই সঙ্গে বাধা দেওয়া, সচেতনতা বৃদ্ধি করা, প্রযুক্তির ব্যবহার, এই জায়গাটা আমাদের লাগবে। প্রথম হচ্ছে স্ক্রাবারের ব্যবহার। দেখো এই যে যন্ত্রটা, এর মধ্যে দিয়ে যন্ত্রটাকে CO2, SO2, H2S এগুলো বিভিন্ন রকম বিভিন্ন রকম দূষিত মানে দূষকযুক্ত বায়ুকে একটা নল দিয়ে প্রবেশ করানো হচ্ছে, এই নলটা দিয়ে, এবং বিভিন্ন রকম মাধ্যমের মধ্যে দিয়ে, প্যাকিং মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত স্ক্যানিং ফ্লুইডের মাধ্যমে শোষণ করে, এই ফিল্টারের মাধ্যমে শোষণ করে শেষ পর্যন্ত বিশুদ্ধ বায়ুটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখান দিয়ে ঢুকলো, এগুলোর মধ্যে দিয়ে পাস করিয়ে এরকমভাবে বেরিয়ে গেল, এটাকে বলছি আমরা স্ক্রাবার যন্ত্র। নেক্সট আসছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এটা দেখো, এটা হচ্ছে উচ্চ বিভবযুক্ত একটা কেবল এখানে লাগানো হয়েছে, এখানে একটা ইলেকট্রোড লাগানো হয়েছে, আর এখান দিয়ে দূষিত বায়ু প্রবেশ করছে। ধরা হয় যে এদের যে কণাগুলো ঢোকে, SPM যেগুলো, সেগুলো নেগেটিভ আধানযুক্ত হয় তাদের পৃষ্ঠতল, তাহলে তারা ইলেকট্রোডের দ্বারা, পজিটিভ যদি ইলেকট্রোড হয় তাহলে ইলেকট্রোডের দ্বারা আকৃষ্ট হবে, এবং শেষ পর্যন্ত এদের কি করা হবে, ওই আকৃষ্ট হয়ে তো থাকতে পারবে না, থিতিয়ে একসময় পড়ে যাবে, এই নালটা দিয়ে সেটাকে বের করে নেওয়া হবে। আর ফলে যে বাতাসটার পড়ে রইলো সেটা তো বিশুদ্ধ, সে কিন্তু এখান দিয়ে তাকে কালেকশন করা হবে, দূষকগুলোকে এখান দিয়ে কালেকশন করা হবে, আর এগুলোকে এখান দিয়ে কালেকশন করা হবে। এটা গেল ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, মানে ইলেকট্রোস্ট্যাটিক যন্ত্র দিয়ে। দেখো কি বলছে, এই যন্ত্রে 95 to 98% সূক্ষ্ম কণাকে বায়ু থেকে নির্গত করা যায়। ইলেকট্রোডের সাহায্যে বায়ু থেকে কণাগুলি অধক্ষিপ্ত হয়। তোমার চিমনি থেকে যে সমস্ত কণা বেরোয় তাদের পৃষ্ঠতলে নেগেটিভ চার্জ থাকে, ফলে কণাগুলি বিপরীত আধানযুক্ত ইলেকট্রোডের মধ্যে দিয়ে যখন চালিত হয় তখন আকর্ষিত হয় এবং শেষ পর্যন্ত অধক্ষিপ্ত হয়, বিশুদ্ধ বায়ুকে উপরের নির্গমন দ্বার দিয়ে সংগ্রহ করা। এটা গেল ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এবার আসছে সাইক্লোন সেপারেটর। এখানে ঘূর্ণন করানো হবে। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, জানো, এটা হচ্ছে ঘূর্ণিযন্ত্রে সূক্ষ্ম কণাযুক্ত বায়ুকে এখান দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এবার এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘুরিয়ে দিলে কি হবে, এটা কেন্দ্রবিমুখী একটা বল সৃষ্টি হলে সূক্ষ্ম কণাগুলো যাদের ওয়েট আছে তারা এখান দিয়ে পড়ে যাবে, আর যারা বিশুদ্ধ বায়ু তারা ওপরে উঠে যাবে, তখন তাদেরকে পরিষ্কার গ্যাসকে এখান দিয়ে সংগ্রহ করা হবে। এটা হচ্ছে সাইক্লোন সেপারেটর। এবারে নেক্সট আসছে ক্যাটালাইটিক কনভার্টার। এটা একদম ভেতরে যন্ত্রের সাহায্যে করা হচ্ছে, সাধারণত মোটর গাড়ির ইঞ্জিনের সাহায্যে যন্ত্রটাকে জুড়ে দেওয়া হয়, ধোঁয়া পাস করানো হয়, ওই একই প্রায় পদ্ধতিতে অধক্ষিপ্ত করে দূষক পদার্থগুলো, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোকার্বনগুলোকে কালেকশন করা হয়, আর H2O এবং CO2-তে পরিবর্তিত করা হয় কালেকশনের পর, মানে কেমিক্যাল রিয়াকশান ঘটিয়ে, তারপরে দূষণের মাত্রা কমে যায়, তখন কিন্তু আবার তোমার ওই বিশুদ্ধ বায়ুকে সংগৃহীত করা হয়। এই গেল হচ্ছে আমাদের বায়ু দূষণের যে যান্ত্রিকভাবে এদেরকে যে কন্ট্রোল করার পদ্ধতি, সেটা এই অবধি গেল।